প্রিয়াঙ্কা তার গরিব মা বিমলার সঙ্গে একটা ঝুপড়িতে বাস করে, কিন্তু প্রিয়াঙ্কার এরকম গরিবই মোটেই পছন্দ নয়। তাই সে সবসময় চিন্তা করে কিভাবে বড়লোক ছেলেকে ফাঁসানো যায় আর তাকে বিয়ে করে সুখে শান্তিতে সারা জীবন কাটানো যায়। তাই সে শহরের একটা বড় কর্পোরেট সেক্টরে চাকরি করতে শুরু করে দেয় আর সেখানকারই ম্যানেজার প্রীতমকে নিজের প্রেমের জালে ফাঁসায়। এভাবে দেখতে দেখতে কিছুদিন কাটে আর দুজনে মিলে একদিন ঠিক করে তারা এবার বিয়ে করবে। প্রীতম, বিশ্বাস করো, আমার এই পৃথিবীতে তুমি ছাড়া আর কেউ নেই। তাই তুমি যদি আমাকে বিয়ে না করো তাহলে আমি মরে যাব। আমাকে প্লিজ তুমি কখনো ছেড়ে চলে যেও না, কারণ ছোটবেলায় আমার বাবা মা দুজনেই মারা গেছে। আমি ভীষণ একা। প্রীতম যেহেতু খুবই ভালো মনের মানুষ ছিল, তাই সে প্রিয়াঙ্কার কথা চোখ বন্ধ করে বিশ্বাস করে। আর সে অত্যন্ত বড়লোক হলেও তার মন খুবই সরল ছিল। এমনকি তার মা রচনা দেবী এবং বাবা শ্যামল বাবুরও মন ভীষণ ভালো। তাই তারা সকলেই প্রিয়াঙ্কার এরকম মিষ্টি মিষ্টি কথা বিশ্বাস করে। আর কিছুদিনের মধ্যেই তারা একটা রেজিস্ট্রি অফিসে গিয়ে ধুমধাম করে বিয়ে করে। কিন্তু এই বিষয়ে নিজের গরিব মাকে প্রিয়াঙ্কা কিছু জানায় না। কিরে, আমি পাড়া প্রতিবেশীদের কাছ থেকে খবর পেয়েছি তুই নাকি বিয়ে করেছিস, কিন্তু তুই তোর মাকে একবারও জানানোর প্রয়োজন মনে করলি না যে তুই বিয়ে করবি? আমি তো তোর মা, কত কষ্ট করে তোকে ছোটবেলা থেকে মানুষ করেছি, আর তুই 1 মিনিটের মধ্যেই আমাকে পর করে দিলি। হ্যাঁ মা, যা করেছি বেশ করেছি, কারণ আমার বর যদি জানতে পারে যে আমি এরকম গরিব ঘরের মেয়ে আর আমার মা জায়গায় জায়গায় ঘুরে ঘুরে ভুট্টা বিক্রি করে, তাহলে কোনোদিন আমাকে বিয়ে করবে না। সেই জন্য আমি নিজে ভালো থাকবো বলে তোমাকে না জানিয়েই বড়লোক ছেলের সঙ্গে বিয়ে করে নিয়েছি। তুই আমার সঙ্গে এরকম ব্যবহার করে সুখে থাকতে পারবি তো? আমি চাই তুই সারা জীবন ভালো থাক, কিন্তু কোনোদিনও আমাকে ছেড়ে চলে যাস না যেন। শোনো মা, এসব ফালতু কথা আমাকে বলে লাভ নেই, আর আমি তোমার সঙ্গে আর কোনোদিনও সম্পর্ক রাখবো না। আমি আমার শ্বশুর বাড়িতে জানিয়ে দিয়েছি আমি অনাথ, তাই তুমি ভুল করেও আমার সঙ্গে কোনো যোগাযোগ রাখার চেষ্টা করবে না। আমি আমার শ্বশুর বাড়িতে চললাম, ওখানে গিয়ে আমি সুখে শান্তিতে সংসার করব। এই বলে প্রিয়াঙ্কা তার মায়ের সঙ্গে সমস্ত সম্পর্ক বিচ্ছিন্ন করে শ্বশুর বাড়িতে চলে যায়। আর শ্বশুর বাড়িতে গিয়ে সে বড়লোকই আরাম পেয়ে একেবারে রাজরানী হয়ে ওঠে। ধীরে ধীরে সে তার মায়ের কথা ভুলে যায়। তার শ্বশুর বাড়িতে চারিদিকে এসি লাগানো থাকে, সেই জন্য প্রিয়াঙ্কা একেবারে পায়ের উপর পা তুলে থাকে। কিন্তু অন্যদিকে তার গরিব মা গরমের মধ্যে সারা জায়গায় ঘুরে ঘুরে ভুট্টা বিক্রি করে। ভাগ্যিস আমি মিথ্যা কথা বলে প্রীতমকে বিয়ে করেছিলাম, না হলে আমার কোনোদিনও এত বড়লোক শ্বশুর বাড়িতে বিয়ে হতো না। এখানে কত আরাম, এত আরাম আমি গরমের মধ্যে কোনোদিনও ওই বস্তিতে পাইনি। প্রত্যেকদিন প্রীতম আমার জন্য নতুন নতুন শাড়ি কিনে আনছে, আর আমি সারাক্ষণ এসিতে বসে আরাম করছি। এর থেকে ভালো জীবন তো আর কিছুই হতে পারে না। এভাবেই প্রিয়াঙ্কা তার শ্বশুর বাড়িতে খুবই আরামে দিন কাটাতে থাকে। কিন্তু অন্যদিকে সে যখনই তার বরের সঙ্গে ঘুরতে যায়, তখনই সে তার মায়ের সামনাসামনি চলে আসে। কিন্তু প্রিয়াঙ্কা তার মায়ের সঙ্গে কথা বলতে চায় না। সে তার মাকে একেবারে ঘাড় ধাক্কা দিয়ে তাড়িয়ে দেয় আর তাকে না চেনার ভান করে মুখ ফিরিয়ে নেয়। আচ্ছা, আগের দিন যখন আমি তোমার সঙ্গে ঘুরতে গিয়েছিলাম, ওই বুড়ি মহিলাটা তোমার সাথে কথা বলতে চাইছিল কেন? যে ভুট্টা বিক্রি করে, তুমি কি ওনাকে চেনো নাকি? না না, তুমি খেপেছো নাকি? ওই বুড়ি গরিব মহিলাকে আমি চিনতে যাব কেন? আসলে ওর কাছে আমার 2টো ভুট্টা বাকি ছিল, তাই আমাকে জোর করে বলছিল আমি যদি ভুট্টা কিনে নিই। কিন্তু আমি ওই পচা ভুট্টা কেন কিনবো বলো? সেই জন্য ওরকম কান্নাকাটি করছিল। তুমি ওরকম গরিবদের কথা ভেবে নিজের সময় নষ্ট করো না, চলো। এইভাবে প্রিয়াঙ্কা তার স্বামীকে ভুলভাল বুঝিয়ে দেয় আর মনে মনে নিজের মায়ের উপর রাগ করে। এভাবেই দেখতে দেখতে আরো কিছুদিন কাটে। একদিন প্রীতম অফিস থেকে বাড়িতে ফিরে আসার পর, প্রিয়াঙ্কা, আজকে সিনেমা হলে একটা নতুন সিনেমা শুরু হয়েছে, চলো আমি আর তুমি সিনেমা দেখে আসি, আর রাত্রেবেলা রেস্টুরেন্টে ডিনার করে নেব। তোমাকে আর গরমের মধ্যে রান্না বান্না করতে হবে না। হ্যাঁ নিশ্চয়ই প্রীতম, চলো। আর জানো, ছোটবেলা থেকে আমি অনাথ হওয়ার জন্য কোনোদিনও সিনেমা হলে গিয়ে সিনেমা দেখতে পারিনি, কিন্তু তোমার জন্য এখন আমার সব স্বপ্ন পূরণ হচ্ছে। এই বলে প্রিয়াঙ্কা খুশি মনে একেবারে শাড়ি পরে দামি দামি গহনা পরে তৈরি হয়, আর সে তার বরের সঙ্গে 4 চাকা গাড়িতে করে সিনেমা হলের দিকে রওনা দেয়। সেই সময় বিমলা ফুটপাতের ধারে বসে ভুট্টা বিক্রি করে। এই যে প্রিয়াঙ্কা, মা প্রিয়াঙ্কা, তুই এরকম গাড়ি করে চলে যাবি? একবারও আমার দিকে তাকাবি না তুই? কতদিন তোকে দেখিনি, একবার গাড়িটা থামা না মা, আমার কাছে আয় না একটা বার। এই যে দেখছি আমাকে ফাঁসিয়েই ছাড়বে, আমাকে সুখে কিছুতে সংসার করতেই দেবে না। দেখতেই তো পাচ্ছে আমি ওনাকে পাত্তা দিচ্ছি না, তবুও কেন যে আমার পেছনে পড়ে থাকি কি জানি।
আসলে মেয়ে এখন ধনী হয়ে গেছে তো, তাই মেয়ের কাছে পাত্তা পেয়ে একটু টাকা পয়সা আদায় করার চেষ্টা করছে। বদমাইশ মহিলা একটা। এভাবে প্রিয়াঙ্কা গাড়িতে বসে বসে তার মাকে না চেনার ভান করে আর মনে মনে তার মাকে প্রচন্ড গালিগালাজও করতে থাকে। কিন্তু এরকম মায়ের কষ্টে ভরা ডাক প্রীতমের কান পর্যন্ত পৌঁছে যায় আর প্রীতম তখনই গাড়ি থামাতে যায়। প্রিয়াঙ্কা, প্রিয়াঙ্কা, ওই দেখো, আমি তোমাকে ওই মহিলাটার কথা বলেছিলাম না যে ভুট্টা বিক্রি করছে, উনি তোমাকে কিভাবে ডাকছে দেখো। উনি কি তোমাকে সত্যিই চেনে না কি গো? আমার তো মনে হচ্ছে উনি তোমাকে ডাকছে। আরে না না, আমি তোমাকে বলছি তো, তুমি ভুল শুনছো। আসলে ওই মহিলাটা পাগল আর উনি ভাবেন যে আমি ওনার মেয়ে। ওনার মেয়েকে নাকি একেবারে আমার মতোই দেখতে, তাই উনি আমার মধ্যে ওনার মেয়েকে খুঁজে পাচ্ছেন। উনি আমাকে দেখলেই এরকম পাগলের মতো চিৎকার করে। তুমি প্লিজ গাড়ি থামিও না, না হলে কিন্তু ওই মহিলা আবার কান্নাকাটি করবে। প্লিজ তুমি চলো এখান থেকে। এভাবে প্রিয়াঙ্কা মিথ্যা কথা বলে নিজের বরকে নিয়ে সেখান থেকে চলে যায় আর প্রীতম চাইলেও গাড়ি থামাতে পারে না। অন্যদিকে প্রিয়াঙ্কার গরিব মা তাকে ডাকতে ডাকতে দৌড়াতে শুরু করে আর সে রাস্তায় হোঁচট খেয়ে পড়ে যায়। এমনকি তার মাথায় ভীষণ পরিমাণে চোট লাগে আর রক্ত বেরোতে থাকে। অন্যদিকে তার ধনী মেয়ে সিনেমা হলে গিয়ে নিজের বরের সঙ্গে খুবই মজা করে সিনেমা দেখে এবং রেস্টুরেন্টে গিয়ে খাওয়া দাওয়া করে শ্বশুর বাড়িতে ফিরে যায়। আর অন্যদিকে তার মা রক্তাক্ত অবস্থায় কাঁদতে কাঁদতে নিজের বস্তিতে ফিরে আসে। আমার মেয়ে আমাকে কিভাবে অস্বীকার করে দিল। আমি ছোটবেলা থেকে কত কষ্ট করে ওকে মানুষ করেছি, লোকের বাড়িতে রান্নার কাজ করেছি, তারপর ভুট্টা বিক্রি করেছি, কিন্তু এখন যার জন্য এত কিছু সেই তো আমাকে চেনে না। এভাবেই বিমলা পুরানো দিনের কথা মনে করতে শুরু করে, যখন সে অনেক কষ্ট করে তার মেয়েকে মানুষ করত। কারণ বিমলার স্বামী মারা যাওয়ার পর তাদের জীবনে আর কেউ ছিল না আর সে তার মেয়েকে খুবই কষ্ট করে পড়াশোনা শিখিয়েছে। কিন্তু মেয়ে যখনই বড় হয়েছে তখন সে তার বড়লোক বন্ধু বান্ধবদের পাল্লায় পড়ে নিজেও সবসময় বড়লোক হতে চেয়েছে, তাই সে তার মাকে কোনোদিনও ভালোবাসেনি। একদিন প্রিয়াঙ্কা কলেজে যাবে এমন সময়, মা, এই 1 বছর ধরে আমি একটাই সালোয়ার পরে দিন কাটাতে পারছি না, তুমি আমাকে অন্তত একটা নতুন জামা কিনে দাও। তারপর আমি যখন বিয়ে করে বড়লোক শ্বশুর বাড়িতে চলে যাব তখন আর তোমাকে আমার জন্য কিছু কিনে দিতে হবে না। আমি তোকে সালোয়ার কিনে দেবো রে মা, কিন্তু তুই এত কথা কেন বলছিস? আমাদের মতো গরিব পরিবারের মেয়েদের কখনো বড়লোক বাড়িতে বিয়ে হয় না, তাই তুই এত স্বপ্ন দেখা ছেড়ে দে, ভালো করে পড়াশোনা শিখে চাকরি কর। হ্যাঁ নিশ্চয়ই, কেন বিয়ে করে না? নিশ্চয়ই বিয়ে করে। যদি আমি আমার এরকম গরিব ঝুপড়ির কথা কাউকে না জানাই তাহলে আমাকে সবাই বিয়ে করবে, আর আমি যা দেখতে সুন্দর বড়লোক ছেলেরা আমার পেছনে দৌড়ে আসবে। এভাবে প্রিয়াঙ্কা নিজের মায়ের কাছে তার স্বার্থপরতার পরিচয় দিয়ে দেয় আর বিয়ের পর প্রিয়াঙ্কা আরো এক কাঠি উপরে চলে যায়। একদিন হঠাৎ করে প্রিয়াঙ্কা প্রীতমের সঙ্গে একটি আইসক্রিমের দোকানে আইসক্রিম খেতে যায় আর তখন প্রিয়াঙ্কাকে দেখে তার ঝুপড়ির এক মহিলা শান্তি তার কাছে কাঁদতে কাঁদতে আসে। শান্তিকে দেখে প্রিয়াঙ্কা প্রচন্ড পরিমাণে ভয় পেয়ে যায়। প্রিয়াঙ্কা, আমি অনেকদিন ধরে তোকেই খুঁজছিলাম, কিন্তু আজকে পেয়েছি। তোর মায়ের কিন্তু শরীর ভালো নেই। সেদিন রাস্তায় হোঁচট খেয়ে তোর মা পড়ে গিয়ে মাথায় অনেকটা চোট পেয়েছে আর তারপর থেকে অজ্ঞান হয়ে পড়েছিল। আর তারপর আমরা সবাই অনেক কষ্ট করে তোর মাকে একটা চিকিৎসালয়ে ভর্তি করে দিয়েছি, কিন্তু তোর মা বারবার তোর কথাই বলছে। তুই একটু চল না, তোর মায়ের সঙ্গে দেখা করবি, না হলে বেচারি তোর কথা ভেবে ভেবেই হয়তো মরে যাবে। প্রিয়াঙ্কা এসব কথা শুনে ভীষণ পরিমাণে রেগে যায় আর খুবই আস্তে আস্তে সেই মহিলার সঙ্গে কথা বলতে শুরু করে। আমার মা? কে আমার মা? হ্যাঁ, আমি কতবার বলেছি আমি অনাথ, আর তুমি বা কে? এখন কি এগুলো তোমাদের ভিক্ষা চাওয়ার নতুন টেকনিক? এই নাও 500 টাকা, আর জীবনে কোনোদিন আমার সঙ্গে যোগাযোগ করার চেষ্টা করো না। বদমাইশ মহিলা কোথাকার, যেই বড় লোক দেখেছে অমনি পেছন পেছন টাকার লোভে চলে এসেছে। যাও বলছি এখান থেকে, আর একদম নিজের মুখ দেখাবে না, চলে যাও চুপ করে। বাবা, কি স্বার্থপর মেয়ে রে তুই! তোর মতো মেয়ে হওয়ার থেকে না হওয়া ভালো। আর তোর জন্য তোর মা কেঁদে কেঁদে মরে যাচ্ছে। ছি, জীবনে যেন কারোর পেটে তোর মতো কুসন্তান জন্ম না নেয়। এই বলে শান্তি সেখান থেকে চলে যায় আর তখনই প্রীতম সেখানে চলে আসে। কিন্তু প্রীতমের এবার তার বউয়ের উপর ভীষণ পরিমাণে সন্দেহ হয়, তাই সে তার বউকে বারবার সেই মহিলার কথা জিজ্ঞাসা করলেও প্রিয়াঙ্কা মুখের উপর সমস্ত কথা অস্বীকার করে। আর প্রীতম তখনই সত্যি কথা জানার জন্য একটা বুদ্ধি খাটায়। প্রিয়াঙ্কা, আমার অফিসে একটা মিটিং আছে, তুমি ট্যাক্সি করে বাড়ি চলে যাও, আমি মিটিং করে তারপর বাড়ি ফিরবো। আচ্ছা ঠিক আছে প্রীতম, তুমি সাবধানে এসো।
এই বলে প্রিয়াঙ্কা ট্যাক্সি করে বাড়িতে চলে যায়। আর সেই মুহূর্তে প্রীতম তাড়াতাড়ি করে সেই মহিলার পেছনে দৌড়ে যায়। আর সে তার কাছে সত্যি ঘটনা জানতে চাওয়ার জন্য ভীষণ পরিমাণে অনুরোধ করে। তখন শান্তি প্রীতমকে দেখে বুঝতে পারে যে সেটা প্রিয়াঙ্কার স্বামী। তাই শান্তি সমস্ত ঘটনা তাকে বলে দেয়। ওই মেয়ের কথা তুমি আর বলো না। তোমার বউ ভীষণ স্বার্থবাদী। ও শুধুমাত্র তোমাকে টাকার জন্য ভালোবাসে। আর ওর গরিব মা একটা চিকিৎসালয়ে এখন ভর্তি আছে। বদমাইশ মেয়ে। ও বলে কিনা ও নিজের মাকে চেনে না, আর ও নাকি অনাথ। এমনকি ছোটবেলায় আমি ওকে খাইয়ে বড় করেছি, কিন্তু ও এখন সেটাও অস্বীকার করছে। কদিন পর তুমি যদি গরিব হয়ে যাও, তোমার বউ তোমাকেও কিন্তু চিনবে না। ও ভীষণ বাজে মেয়ে। শান্তির এরকম কথা শুনে প্রীতমের পায়ের তলা থেকে মাটি সরে যায়, কারণ সে বিশ্বাস করতে পারে না তার বউয়ের মা জীবিত থাকা সত্ত্বেও কিভাবে সে নিজেকে অনাথ বলে দাবি করতে পারে। তাই তখনই প্রীতম শান্তির সঙ্গে চিকিৎসালয়ে চলে যায়। আর নিজের অসুস্থ শাশুড়ি মাকে দেখে তার প্রচন্ড পরিমাণে খারাপ লাগে। বাবা, তুমি এসেছো? আর আমার মেয়ে কোথায়? আমি জানতাম আমার অসুস্থ হওয়ার কথা শুনে তোমরা নিশ্চয়ই এখানে আসবে। আমার মেয়ে এতটাও নির্দয় নয়। এমনিতেও আমি আর কতদিন বাঁচবো বলো? কিন্তু বাবা, আমার মেয়ে কোথায়? আপনার মেয়ে আসেনি মা, কিন্তু আপনার জামাই এসেছে। আর আপনি চিন্তা করবেন না, আমি আপনাকে সুস্থ করে তুলবো, তারপর আপনার মেয়ের কাছে নিয়ে যাব। আপনি এখন আমার সাথে চলুন, আর একদম কান্নাকাটি করবেন না। এই কথা বলে প্রীতম তার শাশুড়ি মাকে নিয়ে একটা বড় নার্সিং হোমে চলে যায়। আর সেখানে অনেক টাকা দিয়ে তার চিকিৎসা করাতে শুরু করে। ধীরে ধীরে তার শাশুড়ি মা একেবারে সুস্থ স্বাভাবিক হয়ে ওঠে। কিন্তু অন্যদিকে প্রীতম সবসময় তার বউয়ের উপর রেগে থাকে। আর একদমই সে প্রিয়াঙ্কার সঙ্গে কথা বলতে চায় না। ফলে প্রিয়াঙ্কারও খুবই মন খারাপ থাকে। আর এভাবেই কিছুদিন কাটে। আর একদিন প্রিয়াঙ্কা তার বরকে এরকম বাজে ব্যবহারের কারণ জিজ্ঞাসা করলে প্রীতম কিছুতেই প্রিয়াঙ্কাকে কিছু বলতে চায় না। তোমার কি হয়েছে? তুমি কি অন্য কোনো মেয়েকে পছন্দ করে ফেলেছো? তুমি আমার সঙ্গে এরকম বাজে ব্যবহার করছো কেন? কি দোষ করেছি আমি? না, তুমি কোনো দোষ করোনি, কিন্তু আমার তোমার সাথে কথা বলতে ভালো লাগে না। আর তুমি যদি আমার মন জয় করতে চাও, তাহলে আজকে সন্ধ্যাবেলা ভালো ভালো খাবার দাবার রান্না করবে, কারণ আমার একজন বিদেশি ক্লায়েন্ট আসবে। আমি অফিসে গেলাম। প্রিয়াঙ্কা প্রীতমের কথা শুনে খুবই খুশি হয়। আর সে তাড়াতাড়ি করে রান্না করে গিয়ে এসি চালিয়ে দেয়। আর আরাম করে এসির হাওয়ায় ভালো ভালো খাবার দাবার রান্না করতে শুরু করে। আর প্রিয়াঙ্কা সমস্ত রান্না হয়ে গেলে সে টেবিলে সমস্ত খাবার সাজিয়ে রাখে। কিছুক্ষণের মধ্যেই সেখানে প্রীতমও চলে আসে। আর প্রিয়াঙ্কা যখন প্রীতমের বিদেশি ক্লায়েন্টের কথা জিজ্ঞাসা করে, সেই সময় প্রীতম তার শাশুড়ি মাকে বাড়ির মধ্যে নিয়ে আসে। আর নিজের মাকে দেখা মাত্রই প্রিয়াঙ্কার মাথায় একেবারে আকাশ ভেঙে পড়ে। কি ব্যাপার বৌমা, তুমি তোমার মাকে দেখে এরকম ঘাবড়ে যাচ্ছ কেন? তুমি কি ভাবলে আমরা কোনো সত্যি কথা জানি না? আমি ভাবতেই পারছি না তুমি বড়লোক ছেলেকে বিয়ে করবে বলে নিজের জন্মদাত্রী মাকে এরকম করে অস্বীকার করবে। ছি, তোমার থেকে এই আশা করিনি। আর প্রীতম যদি সেই দিন তোমার মায়ের কাছে নার্সিং হোমে না যেত, তাহলে আমরা কোনোদিনও সত্যি ঘটনা জানতে পারতাম না। আমি কোনোদিনও ভাবতে পারি না যে আমার বাড়ির বউ এতটা খারাপ হতে পারে। নিজের শাশুড়ি মায়ের কথা শুনে প্রিয়াঙ্কার চোখে জল চলে আসে। আর প্রিয়াঙ্কা তখনই তার মায়ের কাছে ক্ষমা চাইতে শুরু করে দেয়। সেই সাথে প্রিয়াঙ্কা তার স্বামী এবং শাশুড়ি মায়ের কাছেও ক্ষমা চায়। শেষ পর্যন্ত প্রিয়াঙ্কাকে সকলেই ক্ষমা করে দেয়। আর সেই দিনের পর থেকে প্রিয়াঙ্কার মাও সেই বাড়িতেই থাকতে শুরু করে। এভাবেই তারা সকলে হাসি খুশি বসবাস করতে থাকে। সবিতা বিভিন্ন বাড়িতে রাঁধুনির কাজ করে নিজের সংসার চালায়। সবিতার মেয়ে পারমিতা বড় হওয়ার পর নিজের মাকে রাঁধুনির কাজে অনেক সাহায্য করে। আর শীতকাল মানে চারিদিকে বিয়ে বাড়ির বহর শুরু হয়ে যায়। তাই তখন সবিতা এবং পারমিতা রাঁধুনির কাজ করে সামান্য টাকা পয়সা উপার্জন করে, যাতে তারা দুবেলা দুমুঠো খেয়ে পড়ে বাঁচতে পারে। সবিতা এবং পারমিতার হাতে রান্না খুব ভালো হওয়ায় সকলে তাদেরকে নিজেদের যে কোনো অনুষ্ঠানে রাঁধুনি হিসাবে রাখতে চায়। একদিন সবিতা এবং পারমিতা মালতী দেবীর এক বান্ধবীর মেয়ের বিয়েতে বেশ সুন্দর করে মটন কষা এবং পোলাও রান্না করে। এরকম সুস্বাদু মটন কষা খেয়ে মালতী দেবীর ভীষণ পরিমাণে ভালো লাগে। তাই সে মা এবং মেয়ে দুজনকেই ডেকে পাঠায়। তোমরা দুজনে মটন কষাটা দারুণ রান্না করেছো। আমি আমার মায়ের হাতের মটন কষা ছাড়া আর কোনোদিনও কারোর হাতের মটন কষার প্রশংসা করিনি, কিন্তু আজকে এই মটন কষা খেয়ে আমি বলতে বাধ্য হচ্ছি যে তোমাদের রান্না আমার মায়ের থেকেও ভালো হয়েছে। ধন্যবাদ দিদিমণি, আপনার আমাদের রান্না করা মটন কষা খেয়ে ভালো লেগেছে, এটাই আমাদের কাছে অনেক। এরপর আপনাদের বাড়িতে যদি কোনো অনুষ্ঠান থাকে, তাহলে আপনারা আমাকে আর আমার মেয়েকে রাঁধুনি হিসেবে রাখতে পারেন। আমরা তাহলে অত্যন্ত খুশি হব। হ্যাঁ, ওই জন্যই তোমাকে আমি আরো ডাকলাম।
সামনের সপ্তাহে আমার মেয়ের বিয়ে, তাই আমি তোমাকে আর তোমার মেয়েকে আমার মেয়ের বিয়েতে রান্নার কন্ট্রাক্টটা দিতে চাই। কিন্তু আমার মেয়ের বিয়েতে কম করে হলেও 500 জন লোক হবে। তোমরা দুজনে মিলে 500 জনের মটন কষা রান্না করতে পারবে তো? এত বড় বিয়ে বাড়ির মটন কষা রান্না করার কন্ট্রাক্টের কথা শুনি শোভিত এবং পারমিতা দুজনেই খুবই খুশি হয়। কারণ তারা যদি এই বিয়ে বাড়িতে মটন কষা রান্না করতে পারে, তাহলে তারা দুজনে যে টাকাটা রোজগার করবে সেই টাকা দিয়ে বেশ কিছু মাসের জন্য তাদের দুজনের সংসার ভালোভাবে চলে যাবে। তাই তারা দ্বিতীয়বার না ভেবেই মালতী দেবীর মেয়ের বিয়েতে রান্না করার জন্য হ্যাঁ বলে দেয়। দিদি, আপনার মেয়ের বিয়েতে 500 জন হোক কিংবা 1000 জন, আমরা এমন মটন কষা রান্না করব যে সারা জীবন বিয়ে বাড়ির অতিথিদের মুখে আপনার মেয়ের বিয়ের রান্নার স্বাদ একেবারে লেগে থাকবে। তাহলে তো খুব ভালো কথা, কিন্তু একটাই সমস্যা, আমার সেরকম লোকবল নেই। তাই আমার মেয়ের বিয়েতে রান্না করতে হলে তোমাদের মা আর মেয়েকে মটন কষা রান্না করার জন্য সমস্ত জিনিসপত্র নিজেদেরকেই কিনতে হবে। তোমাদেরকে জানানো দরকার তোমরা সবকিছু কিনে নিয়ে রান্না বান্না শুরু করবে, আর আমি আমার ম্যানেজারকে বলে দেব তোমাদেরকে টাকা দিয়ে দিতে। আপনি ওসব বিষয়ে চিন্তা করবেন না, আমরা নিজেদের মতো করে সব ব্যবস্থা করে নেব। মালতী দেবী এভাবেই তার মেয়ের বিয়েতে রান্না করার কন্ট্রাক্ট দিয়ে দেয় আর ভালো করে মটন কষা খেয়ে সেখান থেকে চলে যায়। দেখতে দেখতে প্রায় বেশ কিছুদিন কাটে। পারমিতা এবং তার মা মালতী দেবীর মেয়ের বিয়েতে রান্না করতে যাবে তার আগে যাবতীয় ব্যবস্থা করতে শুরু করে দেয়, কারণ এর আগে কখনো তারা 500 জনের জন্য মটন কষা রান্না করেনি। আর সেই কারণেই তাদের এরকম বড় হাঁড়ি করাই কিচ্ছু নেই। সবিতা মটন কষা রান্না করার জন্য পারমিতাকে বড় বড় হাঁড়ি কড়াই ভাড়া করে আনতে পাঠিয়ে দেয়। পারমিতা তখনই জানাবাবুর কাছে চলে যায়। জানাবাবু, আরে ও জানাবাবু, কোথায় গেলে তুমি? তাড়াতাড়ি এসো, আমাকে 500 জনের মটন কষা রান্না করার মতো একটা বড় কড়াই দাও তো। একটু পরে আমরা বিয়ে বাড়িতে রান্না করার জন্য বেরিয়ে পড়বো। এইবার শীতকালে তোর মা তো দেখছি ভালোই বিয়ে বাড়ির অর্ডার পেয়েছে রে। 500 জনের মটন কষা রান্না করবে, তাহলে তো ভালোই টাকা রোজগার হবে। বাহ, খুব ভালো খুব ভালো। সে আর বলতে, তুমি তাড়াতাড়ি করে আমাকে একটা বড় কড়া দিয়ে দাও, আর ডায়েরিতে এই কড়ার ভাড়া বাবদ যত টাকা হয় সেটা লিখে রাখো। মটন কষা রান্না করে টাকা পাওয়ার পর তোমার দোকানে এসে আমি কড়ার ভাড়া আর কড়া দুটোই দিয়ে যাব। ঠিক আছে, তুই কিন্তু সাবধানে কড়াটা নিয়ে যাস, কেমন? পারমিতা তাড়াতাড়ি করে অত বড় কড়াই নিজের মাথায় তুলে নেয়। সে কড়াইটা বয়ে বাড়িতে নিয়ে আসে। সবিতা মটন কেনার জন্য কিসাইয়ের মটন দোকানে চলে যায়, কারণ কিসাইয়ের মটনের দোকান এলাকার মধ্যে সবথেকে বিখ্যাত ছিল। কিন্তু সে বেশ চড়া দামেই মটন বিক্রি করে। প্রত্যেকবার কোনো অনুষ্ঠান হলে সবিতা সেখান থেকে মটন কেনে, তাই এবারও এত বড় অর্ডার আসায় সে আর কোনো বিকল্প করে না। দাদা, আজকে আমার 100 কেজি মটন লাগবে। এবার বেশ ভালো বড় অর্ডার পেয়েছি, তুমি তাড়াতাড়ি করে একটা গাড়িতে 100 কেজি মটন রাসবিহারীর মোড়ে পাঠিয়ে দাও তো। সে নয়, আমি 100 কেজি মটন তোর কথা মতো পাঠিয়ে দিলাম। তুই ভালো করে জানিস আমি 1 কেজি মটন 1000 টাকায় বিক্রি করি। আর 100 কেজি মটনের দাম তাহলে কত হয় তুই হিসাব করে নে। এর আগেও তো অনেকবার মটন নিয়েছিস, কিন্তু এখনো টাকা শোধ করতে পারিসনি। আর এখন এতগুলো টাকা কিভাবে দিবি বলতো? এবার দয়া করে আমাকে শেষবারের মতো বাকিতে মটন দিয়ে দাও, তারপর বিয়ে বাড়ি থেকে টাকা দিলে তোমাকে সেই মুহূর্তে এসে আমি মটনের দাম দিয়ে দেব। কিন্তু এখন তুমি যদি আমাকে মটন না দাও তাহলে আমি কিন্তু ভীষণ বিপদে পড়বো। ঠিক আছে ঠিক আছে, এত বড় অর্ডার যখন নিয়েছিস তখন তোর কথা মতো আমি রাসবিহারীতে মটনের গাড়ি পাঠিয়ে দিচ্ছি। কিন্তু বিয়ে বাড়িতে রান্না করার পরেই আমাকে কিন্তু মটনের টাকা দিয়ে যাবি, তা না হলে আমি কিন্তু তোর বাড়িতে গিয়ে তোর বাড়িতে যা জিনিসপত্র পাবো সব তুলে নিয়ে চলে আসবো বলে দিলাম। এই বলে কিসাই সবিতার কথা মতো বিয়ে বাড়ির ঠিকানাতে মটন পাঠিয়ে দেয়। সবিতা এবং পারমিতা দুজনে মিলে মটন কষা রান্না করার জন্য বাকি যা যাবতীয় জিনিসপত্রের প্রয়োজন ছিল সবটাই নিজেদের টাকাতে কিনে নেয়। তারা হাঁড়ি কড়াই নিয়ে মালতী দেবীর মেয়ের বিয়েতে মটন কষা রান্না করার জন্য উপস্থিত হয়। সেই কখন থেকে আমি তোমাদের জন্য অপেক্ষা করছিলাম। তাড়াতাড়ি রান্নাঘরে যাও আর মটন কষা রান্না করা শুরু করে দাও। ইনি হলেন আমার ম্যানেজার বিকাশ বাবু। তোমাদের রান্না করা হয়ে গেলে এনার কাছ থেকে তোমাদের প্রয়োজন মতো সব টাকা নিয়ে নিও। আর হ্যাঁ, বেশ ঝাল ঝাল করে মটন কষাটা রান্না করবে। এই বলে মালতী দেবী সেখান থেকে চলে যায়। সে নিজের আত্মীয় স্বজনদের সঙ্গে মেয়ের বিয়ে নিয়ে নানান রকম কাজে ব্যস্ত হয়ে পড়ে। ফলে রান্না বান্নার দিকে আর নজর দেওয়ার সে সময় পায় না। বিকাশ বাবু সমস্ত রান্না বান্নার তদারকি করে। কি হলো, হা করে দাঁড়িয়ে কি দেখছো? এই সিঁড়ি দিয়ে উঠে গিয়ে ডান দিকে রান্নাঘর, আর তোমাদের মামের মটন কষা রান্না করার জন্য ম্যাডাম আলাদা করে ঘরের ব্যবস্থাও করে দিয়েছে। তাই তাড়াতাড়ি গিয়ে রান্না বান্না শুরু করো। বলছিলাম যে যদি মটন কষা রান্না করার আগে আমাদেরকে কিছু অ্যাডভান্স টাকা দিয়ে দিতেন তাহলে খুব সুবিধা হতো।
না না, ম্যাডাম আমাকে তোমাদেরকে কোন রকমেরই টাকা অ্যাডভান্স করতে বারণ করেছে। তোমরা আগে মটন কষা রান্না করে সমস্ত গেস্টদের খাওয়াবে, তারপর যা টাকা দেবে আমি তোমাদেরকে দিয়ে দেবো, কিন্তু এখন কোনো টাকা হবে না। ম্যাডাম চাইলেই তো শহরের অনেক বড় ক্যাটারিং সার্ভিসকে মটন কষা রান্না করার দায়িত্ব দিতে পারতেন। সুতরাং সে যখন তোমাদেরকে বিশ্বাস করে মেয়ের বিয়েতে রান্না করার দায়িত্ব দিয়েইছে, তাই তোমরা নিশ্চিন্ত থাকো, তোমাদের টাকা মারা যাবে না, বুঝেছো? না না দাদা বাবু, সে আমি জানি যে আপনারা গরিব মানুষের টাকা মারবেন না। সবিতা আর কিছু না বলে নিজের মতো মটন কষা রান্না করা শুরু করে দেয়। তারা মা মেয়ে দুজনে মিলে সমস্ত মটন ধুয়ে পরিষ্কার করে পেঁয়াজ আদা রসুন বেটে এবং অন্যান্য মশলাপাতি তৈরি করে নেয় এবং ভালো করে রসিয়ে কষিয়ে তারা মটন কষা রান্না করে। গোটা বিয়ে বাড়িতে তাদের রান্না করা মটন কষার গন্ধ ছড়িয়ে পড়ে। এরকম মটন কষার গন্ধ পেয়ে সকলে জিভেই জল চলে আসে। বেশ কয়েক ঘন্টার মধ্যে সুন্দর করে লাল লাল কষা কষা মটন রান্না হয়ে যায়। মা এবং মেয়ে দুজনে মিলে সকল অতিথিদের সেই মটন কষা পরিবেশন করে খাওয়ায়। সকলের মুখভঙ্গি দেখে বোঝা যায় যে তাদের মটন কষা খেয়ে বেশ ভালোই লেগেছে। মা, অনেক রাত হয়ে যাচ্ছে, কিন্তু আমাদের এবার এসব জিনিসপত্র নিয়ে বাড়িতে ফিরতে হবে। আর মালতী দেবী নিজের মেয়ের বিয়ে নিয়ে খুব ব্যস্ত আছে, উনি এখন কোনো কথা বলতে চাইবেন না। চলো আমরা বিকাশ বাবুর কাছ থেকে টাকা নিয়ে বাড়ি চলে যাই। হ্যাঁ, তুই ঠিক কথাই বলেছিস। আর সবাই আমার কাছে এসে আমার রান্না করা মটন কষার অনেক প্রশংসা করেছে, তাই আমার মনে হয় আমরা মালতী দেবীর কাছ থেকে বকশিশ পাবো। এই বলে সবিতা এবং পারমিতা দুজনে খুশি হয়ে বিকাশ বাবুর কাছে টাকা চাইতে চলে যায়। কিন্তু বদমাইশ বিকাশ বাবু টাকার কথা শুনে সঙ্গে সঙ্গে পাল্টি খায়। কি, তোমাদেরকে আমি কিসের জন্য টাকা দেবো? তোমাদের কোনো ধারণা আছে তোমরা কত খারাপ মটন কষা রান্না করেছিলে? মালতী দেবী এখন কাজে ব্যস্ত আছে বলে তোমাদের সাথে কোনো কথা বলতে চাইছে না, তাই উনি আমাকে তোমাদেরকে একটা টাকাও দিতে বারণ করে গেছে। এ আপনি কেমন কথা বলছেন? আমাকে সকল অতিথিরা নিজে থেকে বলেছে যে আমার রান্না করা মটন কষা খুব ভালো খেতে হয়েছে, আর আপনি এসব কথা আমাকে কেন বলছেন? আমার নিজের রান্না করা মটন কষার উপর সম্পূর্ণ বিশ্বাস আছে। একেবারে ফালতু কথা কম বলো, শুধু মিথ্যে কথা বলে, তাই না? আমাকে সকল গেস্টরা নিজেরা এসে বলেছে যে মটন কষায় একেবারে নুন হয়নি, আর ইচ্ছে করে তুই মটন কষায় ঝালও কম দিয়েছিলিস। তারপর তুই যে দোকান থেকে মটন কষা কিনেছিস সেই দোকানের মটনগুলো সবই বাসি ছিল। এরকম মটন কষা রান্না করার জন্য আমি তোকে একটা টাকাও দেবো না। যা যা, কোনো রকম কোনো সিনক্রেট না করে এখান থেকে বেরিয়ে যা। বিকাশ বাবুর এরকম কথা শুনে সবিতা এবং পারমিতা ভীষণ পরিমাণে ভয় পেয়ে যায়, কারণ তারা এত বড় বিয়ে বাড়িতে রান্না করার জন্য আগে থেকেই বাজারে অনেক ধার দেনা করে ফেলেছে। তাই এখন যদি তারা সেসব টাকা শোধ করতে না পারে তাহলে তাদেরকে প্রাণে মারা পড়তে হবে। তাই তারা কাঁদতে কাঁদতে টাকার জন্য বিকাশ বাবুর পায়ে পড়ে যায়, কিন্তু বিকাশ বাবুর তাতে কিছুই যায় আসে না। আমাদের একটা বারের জন্য অন্তত মালতী দেবীর সঙ্গে দেখা করতে দিন। আপনাদের নিশ্চয়ই কোথাও একটা ভুল হচ্ছে, কারণ মালতী দেবী এত ভালো মটন কষা খেয়ে এরকম খারাপ খারাপ মন্তব্য কিছুতেই করতে পারেন না। এখন যদি আমরা আমাদের প্রাপ্য টাকা না পাই তাহলে সকল দোকানদাররা আমাদেরকে মেরেই ফেলবে। পারমিতা এবং তার মা এভাবেই কাকুতি মিনতি করতে থাকে, কিন্তু তাদের কোনো কথাতেই কোনো কাজ হয় না। বিকাশ বাবু মালতী দেবীর সঙ্গে দেখা তো করতেই দেয় না, উপরন্তু তাদেরকে ঘাড় ধাক্কা দিয়ে সেখান থেকে তাড়িয়ে দেয়। সবিতা এবং তার মেয়ে কাঁদতে কাঁদতে বিয়ে বাড়ি থেকে বেরিয়ে আসে। তারা কিছুতেই বুঝতে পারে না যে কড়াইয়ের দোকানে এবং মটনের দোকানে কিভাবে তারা টাকা শোধ করবে, তাই তারা নিজেদের পাড়াতে ঢুকতে পর্যন্ত ভয় পায়। ঠিক এমন সময় জানাবাবু এবং কসাই সবিতার ফোনে টাকার জন্য ফোন করে, কিন্তু তারা ভয়ের চোটে ফোন পর্যন্ত ধরতে পারে না। এই পারমিতা, আমরা তো বিয়ে বাড়ি থেকে বেরোনোর সময় জানাবাবুর কড়াইটাই নিয়ে আসতে ভুলে গেছি। চল, আমাদেরকে আবার বিয়ে বাড়িতে যেতে হবে। বিকাশ বাবুর পায়ে ধরে অন্তত কড়াইটা তো ফেরত আনতেই হবে, তারপর জানাবাবুর সঙ্গে কথা বলে কোনো একটা ব্যবস্থা করা যাবে। চল। এই বলে তারা দুজনে মিলে আবার বিয়ে বাড়ির দিকে যায়। ঠিক এমন সময় তারা রান্নাঘরে ঢুকে মটন কষা রান্না করার জন্য ব্যবহৃত কড়াইটা ফিরিয়ে নিতে যাবে, আর তখনই তারা বিকাশ বাবুর কথা শুনতে পায়। এই রামু, শোন, ওই দুটো রাধুনি যদি টাকার জন্য বিয়ে বাড়িতে আসে তাহলে কিছুতেই ওদেরকে ম্যাডামের সাথে দেখা করতে দিবি না, বুঝেছিস? যা, এবার এখান থেকে চলে যা, গিয়ে দরজার সামনে দাঁড়িয়ে পাহারা দে। কেমন ওই দুটো মটন কষা রাধুনিকে ঘোল খাওয়ালাম, দেখলি তো? ওরা বেশ ভালোই মটন কষা রান্না করেছিল, আর ম্যাডাম ওদেরকে বেশি টাকা দেওয়ার জন্য আমাকে অনেক অনেক টাকাও দিয়েছে, কিন্তু আমি সমস্ত টাকাই ইচ্ছা করে মেরে দিয়েছি, আর মেরে নিজের পকেট ভরে নিয়েছি। আর গর্দব দুটো কিছুতে বুঝতেও পারিনি। বিকাশ বাবুর এমন কথা শুনে সবিতা এবং পারমিতা তার উপর রাগে ফেটে পড়ে। তারা রান্নাঘরে ঢুকে বিকাশ বাবুর সামনে গিয়ে দাঁড়ায়। বিকাশ বাবু তাদের দুজনকে দেখে ভূত দেখার মতো ভয় পেয়ে যায়।
এ কি, তোর আবার এখানে এসেছিস? রামু, এদেরকে তাড়াতাড়ি এখান থেকে তাড়িয়ে দে তো। আমাদেরকে তাড়ানো অত সোজা নয়। আমরা যেমন ভালোর ভালো তেমন খারাপের খারাপ। গরিব মানুষের মটন কষা রান্না করার টাকা মেরে বড়লোক হওয়া বের করে দেব। এক্ষুনি আমাদের সব টাকা দিবি, আর না হলে আমরা যে করেই হোক ম্যাডামের সঙ্গে দেখা করে তোর ভালো মানুষের মুখোশ টেনে খুলে দেব। বিকাশ বাবু কিছুতেই সবিতা এবং পারমিতাকে টাকা দিতে না চাইলে রান্নাঘরে তাদের মধ্যে ভয়াবহ ঝামেলা বেঁধে যায়। এত চিৎকার চেঁচামেচি শুনে বিয়ে বাড়ির সকল লোক রান্নাঘরে এসে উপস্থিত হয়, আর সেখানে মালতী দেবীও তার মেয়ে চলে আসে। সবিতা এবং পারমিতা মালতী দেবীকে সব ঘটনা জানায়। মালতী দেবী স্বপ্নেও ভাবতে পারেনি যে তার বিশ্বস্ত ম্যানেজার এরকম বাজে কাজ করতে পারবে। তোমার এত বড় সাহস! এই মহিলা দুটো আমার মেয়ের বিয়েতে অসামান্য দারুণ মটন কষা রান্না করেছে, আর তুমি এদেরকে 1 টাকাও দাওনি। আর কিছুক্ষণ আগে তুমি আমাকে এসে জানিয়েছো যে তুমি নাকি ওদেরকে সব টাকা দিয়ে দিয়েছো। ছি, তোমার এত লোভ! তুমি এক্ষুনি এনাদেরকে সব টাকা দাও, না হলে কিন্তু আমি পুলিশ ডাকতে বাধ্য হব। বিকাশ বাবু পুলিশের কথা শুনে খুব ভয় পেয়ে যায়। সেই মুহূর্তে সে তাড়াতাড়ি করে সব টাকা সবিতায় এবং পারমিতাকে দিয়ে দেয়। মালতী দেবী সেই সাথে তাদের দুজনের মটন কষা রান্নার অনেক প্রশংসা করে। সবিতা এবং পারমিতা তাদের প্রাপ্য টাকার থেকে অনেক বেশি টাকা পাওয়ায় খুবই খুশি হয়ে হাঁড়ি কড়াই গুটিয়ে নিয়ে বাড়ি চলে যায়। পরের দিন সকালবেলা তারা জানাবাবু এবং কিশাইয়ের সব টাকা শোধ করে দেয়। এভাবে গরিব মা এবং মেয়ে সুস্বাদু মটন কষা রান্না করে রাঁধুনি হিসেবে বেশ পরিচিতি লাভ করে।